প্রতিকূলের পেছনে সত্যি নিরপেক্ষভাবে যদি ভাবো, 100 ছেলে আছে, 100 ছেলে ছিল, মানে আজকে নয় আছে বললে ওর গায়ে লাগতে পারে। কে এলো আর কে গেল তাতে কি আসে কি যায়? ফলে প্রতিকূল ভাগ্যবান যে এই সময় দলবদল করে ব্যাপক প্রচার পেয়েছে। আমি নির্দিষ্ট করে জানি যে মানে আইপ্যাক টিম কিভাবে প্রতিকূলের দল ত্যাগ করা এবং তারপরে তৃণমূলে যুক্ত হওয়া, বিভিন্ন টেলিভিশন বিভিন্ন জায়গায় মানে ইন্টারভিউ দেওয়া, তা এই সমস্ত কিছু যেগুলো মানে করা হলো, এই করারগুলোর পেছনে কিন্তু একেবারে রাজনৈতিক সমীকরণ ছিল। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে চিফ মিনিস্টার প্রায়ই কিন্তু এইটা জনসমক্ষে এনে বলেন যে আমার কাছে প্রচুর ফাইল আছে, ফলে আমাকে ঘাটিও না, আমি সব খুলে দিব। ফলে সেই খোলার ভয়ে কি তারা গণ আন্দোলন করেন না? প্রতিকূল রহমানদেরকে প্রতি মুহূর্তে রাস্তায় রাখতেন, তাহলে প্রতিকূল রহমান আজকে তৃণমূলের কাছে গণশত্রু হয়ে উঠতো। আর সিপিএমও মানে তৃণমূলের যে কোনো কর্মী নেতাকে মনে করত গণশত্রু হিসাবে। কোনো ঘটনা ঘটলে মিনিটের মধ্যে সেটার প্রতিক্রিয়া জানিয়ে মিটিং মিছিল করে প্রতিবাদ আন্দোলন গড়ে তুলে মানুষের সাথে কানেক্টিভিটি গড়ে তুলতে পারবেন না। ওখানেই আপনাদের মৃত্যুবান আসলে লুকিয়ে আছে। ওটা অন্তত পক্ষে বিরোধী শিবির থেকে শাসক দলে তুমি এসেছো, একজন অধ্যাপক হিসাবে জোর হাতে অনুরোধ তোমার কাছে, মারধর করে রাজনীতি করে, হিংসার রাজনীতি করে, বিরোধী শূন্য করে রাখে, অন্তত তোমার বিরুদ্ধে জানি এই অভিযোগটা নাও। নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলের সরাসরি সম্প্রচার। রাজ্য রাজনীতিতে তোলপাড় করা ঘটনা। দীর্ঘদিনের বাম কর্মী এসএফআই এর প্রাক্তন সভাপতি প্রতিকূল রহমান অভিষেক ব্যানার্জির হাত ধরে তৃণমূলে পদার্পণ করলেন। 2026 বিধানসভা নির্বাচনের আগে এটা কতটা ধাক্কা বাম শিবিরের? রাজনৈতিক সমীকরণ কি বদলালো? এই নিয়ে কথা বলতে আমার সঙ্গে এই মুহূর্তে উপস্থিত আছেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক স্যার বিশ্বনাথ চক্রবর্তী। স্যার, প্রথমেই দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে স্বাগতম। এই যে ঘটনা আজকে রাজ্য রাজনীতিতে ঘটলো, যদিও আভাসটা 3-4 দিন আগে থেকেই পাওয়া যাচ্ছিল, আপনি এই পুরো ঘটনাটা 2026 নির্বাচনের আগে কিভাবে ব্যাখ্যা করেন? প্রথমত, বাম শিবিরের কিছুই নেই যে ধাক্কা নতুন করে লাগবে। ফলে বামেরা ইতিমধ্যেই শূন্য, 5% ভোট পায়, কোনো গণ আন্দোলন গড়ে তুলতে পারে না। ফলে প্রতিকূল গেল প্রতিকূল থাকলো, তাতে বামের শিবিরের কোনো মানে হেলদোল থাকার কথা নয় বা কোনো যোগ বিয়োগ হওয়ার কথা নয়। প্রতিকূলের মতন প্রতিনিয়ত সিপিএম এর কর্মী, বাম কর্মীরা বিভিন্ন জেলায় যান, কিন্তু প্রতিকূল ভাগ্যবান, ওকে নিয়ে মিডিয়া হাইলাইট করেছে, কারণ ও একটা সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্যান্ডিডেট হয়েছিল, সেটাই হয়তো একমাত্র কারণ। কিন্তু প্রতিকূলের পেছনে সত্যি নিরপেক্ষভাবে যদি ভাবো, 100 ছেলে আছে, 100 ছেলে ছিল, মানে আজকে নয় আছে বললে ওর গায়ে লাগতে পারে। 100 ছেলে ওর ছিল, এমন কোন সংগঠন ও নিজে গড়ে তুলতে পেরেছিল যার ফলে বামেদের নতুন করে ধাক্কা লাগবে? প্রথমত, বামেদের অবশিষ্টই কিছু নেই, না তাদের বিধানসভায় কোনো আসন আছে, না তাদের কোনো ভিত্তি আছে, মাত্র 5%-এর দল। ফলে সেই দলে কে এলো আর কে গেল তাতে কি আসে কি যায়? ফলে প্রতিকূল ভাগ্যবান যে এই সময় দলবদল করে ব্যাপক প্রচার পেয়েছে এবং প্রতিকূলের বাম শিবিরে আসা যাওয়া নিয়ে কোনো ইম্প্যাক্ট না পড়লেও তৃণমূল কংগ্রেসের কিন্তু বিরাট লাভ হলো। এবার তোমরা বলতে পারো যে স্যার, প্রায় 220টা আসন যে দলের আছে, যে দলের 47% ভোট আছে, যে দলের 35% মুসলমান ভোট পুরোপুরি আছে, সেই দলে একটা মুসলমানকে মানে ব্যক্তি যুক্ত হলে বা একটা সিপিএম এর লোক যুক্ত হলে কি বিরাট ঘটে গেল যে আপনি বলছেন যে তৃণমূল শিবিরের লাভ আছে? তৃণমূলের শিবিরের লাভ আছে 3 দিক থেকে। দর্শক ভালো করে শুনুন। প্রথম যে সুবিধাটা আছে সেটা হলো তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পরে গত 15 বছরে 35% মুসলমানদের ভোট নিশ্চিত করেছে, কিন্তু কোনো মুসলমান নেতা, গ্রহণযোগ্য নেতা এই মুহূর্তে নেই। যে সমস্ত তৃণমূল কংগ্রেসের নেতা মুসলমান নেতা ছিল, যেমন ববি হাকিম,
সে রিজেকশন মোডে আছে, মানে তাকে কেউ লোক পছন্দ করে না। কারণ তিনি ইতিমধ্যেই ভিন্ন ধর্মের মানুষকে দুর্ভাগা বলেছেন, দাওয়াতে ইসলামের কথা বলেছেন, মিনি পাকিস্তান বলে এমন একটা পরিস্থিতি তৈরি করেছেন যে এখন তিনি মহানাগরিক বলে লোক বাধ্য হন মানে তাকে দেখতে, কিন্তু উনি কোনো গ্রহণযোগ্যতা সমাজে তার নেই, তিনি হারিয়ে ফেলেছেন। সিদ্দিকুল্লাহ চৌধুরী আরেকজন বড় নেতা ছিলেন তৃণমূলের, তারও কোনো গ্রহণযোগ্যতা নেই। যে সমস্ত নেতারা এখানে শওকত মোল্লা থেকে শুরু করে, কাইজার থেকে শুরু করে জাহাঙ্গীর খান, এই যে নেতাদের নাম, এদের নামের সাথে অন্যায়, অবিচার, অত্যাচারের সম্পর্ক, ফলে এদেরকে মানুষ কখনোই গ্রহণযোগ্য নেতা মনে করেন না। ফলে মুসলিম কমিউনিটির 35% ভোট তৃণমূল পাচ্ছে, অথচ তাদের কোনো গ্রহণযোগ্য নেতা নেই। এই অবস্থায় কোন রকম দুর্নীতি না করে আসা, কোন রকম ধরনের মারপিট না করে আসা, মানে গুন্ডামি না করে আসা একটা মুসলমান তৈরি নেতাকে তৃণমূল পাওয়ার ফলে আগামী দিনের তৃণমূল কংগ্রেসের সংগঠনের মুখ হয়ে উঠবে এই প্রতিকূল। ফলে সেই দিক থেকে তৃণমূল কংগ্রেসের লাভ। যেমন করে ঋতব্রত চলে যাওয়াতে সিপিএম এর বিরাট লস হয়েছে, একেবারেই না, কিন্তু মহিলা নির্যাতন সংক্রান্ত মামলায় অভিযুক্ত হওয়া সত্ত্বেও তৃণমূল তাকে নিয়েছিল এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে, তাতে কিন্তু তৃণমূলের বিরাট লাভ হয়েছিল। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমেই কিন্তু, কারণ দোলা সেন সেইভাবে মানে আইএনটিইউসি কে সংগঠিত করতে পারেনি, কিন্তু আজকে ঋতব্রত কিন্তু শ্রমিক সংগঠন যতটুকু ধরে রেখেছে সেটা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্ব। ফলে তৃণমূলে আসার ফলে ঋতব্রত তৃণমূলের কিন্তু লাভ হয়েছে। ঠিক তেমনি ভাবে যে এই মুহূর্তে তৃণমূলের মুসলমান নেতাদের গ্রহণযোগ্যতা শূন্যতে এসে ঠেকেছে, ববি হাকিম থেকে সিদ্দিকুল্লাহ, কাইজার থেকে শওকত মোল্লা, কাউকেই লোক গ্রহণযোগ্য নেতা মনে করেন না। ফলে এই অবস্থায় প্রতিকুর রহমান কিন্তু আগামী দিনে তৃণমূল কংগ্রেসের মুসলমান বা সংখ্যালঘু মুখ হয়ে উঠতে পারে, তা সেই জায়গা থেকে কিন্তু তৃণমূল লাভবান হলো। তৃণমূলের দ্বিতীয় লাভটা হলো এই, সেটা হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্রের প্রতিদ্বন্দ্বী প্রার্থী, যেমন পরাজিত প্রার্থী আমার কাছে আসতে বাধ্য হয়েছে, এই ছবিতেই কিন্তু অ্যাকচুয়ালি আইপ্যাক টিমের মাধ্যমে গত 4-5 দিন মিডিয়াকে খাওয়ানো হয়েছে। আমি নির্দিষ্ট করে জানি যে মানে আইপ্যাক টিম কিভাবে প্রতিকূলের দল ত্যাগ করা এবং তারপরে তৃণমূলে যুক্ত হওয়া, বিভিন্ন টেলিভিশন বিভিন্ন জায়গায় মানে ইন্টারভিউ দেওয়া, তা এই সমস্ত কিছু যেগুলো মানে করা হলো, এই করারগুলোর পেছনে কিন্তু একেবারে রাজনৈতিক সমীকরণ ছিল। রাজনৈতিক সমীকরণটা এই যে পরাজিত প্রার্থীকে আমি ক্ষমা করে দিই, ক্ষমা প্রদর্শন করে আমি আমার দলের মধ্যে নিই এবং দলের গুরুত্বপূর্ণ পদে তাকে বসাই। ফলে এইটা মানে দয়ার মাহাত্ম্য অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রদর্শন করে নিজের ইমেজ কিন্তু তিনি অনেকটাই আপলিফট করলেন, যে পরাজিত প্রার্থীকেও আমার দলে স্থান দেওয়া হয়। থার্ড যে বিষয়টা, যে আপনারা জানেন যে জনতা উন্নয়ন পার্টি সম্প্রতি তৈরি হয়েছে, হুমায়ুন কবির যার নেতা, এবং মুসলমানদের মধ্যে একটা ক্ষোভ চলছে বিশেষ করে দুটো ইস্যুতে। একটা হলো প্রকৃত উন্নয়ন হয়নি, আর দ্বিতীয় যেটা ওয়াকআপ যে আইন, মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বিরোধিতা করবেন বলেছিলেন, সেই ওয়াকআপ আইন গ্রহণ করার ফলে মুসলমানদের মধ্যে একটা ক্ষোভ আছে, এবং একই সাথে ট্যাক্স পেয়ারের টাকায় একের পর এক মন্দির নির্মাণ করবার ফলে মুসলমানদের মধ্যে কিন্তু একটা ক্ষোভ বিক্ষোভ আছে। প্রতিকূলের মতন আরো কয়েকজন মুসলমান নেতাকে আগামী নির্বাচনের আগেই, অর্থাৎ বিধানসভা নির্বাচনের আগেই যুক্ত করে দিয়ে তৃণমূল এই বার্তাটা দিতে চাইছেন যে মুসলমানরা আমাদের দিকে ক্রমশ আসছে। ফলে মুসলিম ভোট ব্যাংকটাকে ইনট্যাক্ট রাখছি আমরা, এটা কিন্তু নিশ্চিত করার বার্তা প্রতিকুর রহমানের অংশগ্রহণের মধ্য দিয়ে নিশ্চিত করা হলো। এবং আমি মনে করি যে তৃণমূল কংগ্রেসের চারিদিকে যেভাবে
নেতৃত্বে মানে দল বিরাট, মানে সমর্থন বিরাট, আসন সংখ্যাও বিরাট, কিন্তু গ্রহণযোগ্য নেতা নেই, অধিকাংশই দুর্নীতির দায়ে দুর্নীতির জালে আবদ্ধ। এই অবস্থায় প্রতিকূলের মতন একটা স্বচ্ছ ভাবমূর্তির ব্যাকগ্রাউন্ডের নেতাকে আনার ফলে মুসলিম সমাজের মধ্যে কিন্তু নতুন করে বার্তা দেওয়ার চেষ্টা কিন্তু তৃণমূল কংগ্রেস করলো। এবং ফাইনালি যেটা আপনাকে বলতে চাই, এখানে তৃণমূলের আভ্যন্তরীণ লড়াই যদি আপনি না বুঝতে পারেন, দেখুন রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়েরই সৃষ্টি হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক কাজ নিয়ে দূরত্ব আছে। কখনো সেই দূরত্বটা প্রকাশ্যে আসে, কখনো আবার এক হয়ে যায়, কিন্তু দূরত্ব একটা আছে। আগামী দিনের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, ববি হাকিম ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতা, মুসলিম নেতা, সিদ্দিকুল্লাহ চৌধুরী ছিলেন মুসলিম মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরের নেতা, এরকম মালদার থেকে শুরু করে মৌসুম বেনজির নূর একসময় ছিলেন, এরকম অনেকেই ছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় মুসলিম কমিউনিটির মধ্যে তার প্রভাব নিয়ন্ত্রণ করবার জন্য কিন্তু নিজের মতন গুটি সাজাচ্ছেন। সেই হিসাবেই প্রতিকুর রহমান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে যখন যুক্ত হচ্ছেন, তখন অভিষেকের সে মাইনরিটি কমিউনিটিতে প্রতিষ্ঠা পাচ্ছে। আগামী দিনের অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিকুর রহমানের মতন মানুষদেরকে নিয়েই কিন্তু মুসলিম সমাজে পেনেট্রেট করবেন বা নিজেকে প্রতিষ্ঠা করবেন, যেমন করে শ্রমিক সংগঠনে নিজেকে প্রতিষ্ঠা করেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। কোথাও গিয়ে বামেদের এই পুরো বিষয়টা কতটা লস বলে মনে হয়? কারণ এই প্রতিকূল বাম আন্দোলনের সক্রিয় কর্মী, লোকসভা ভোটের প্রার্থী, বিধানসভা ভোটের প্রার্থী অভিষেকের বিপক্ষে লড়াই করতে গিয়ে মৃতপ্রায় অবস্থা থেকে ফিরে এসে এবং অনেক তরুণ প্রজন্ম প্রতিকূল এবং সৃজনের এসএফআই কে দেখে অ্যাট্রাক্ট হয়েছিল বাম রাজনীতিতে। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে লোকসভা নির্বাচনের আগে প্রতিকূলকে ধরে রাখতে না পারা, সেটা কত বড় লস? এবং একটা সংযোজিত প্রশ্ন, প্রতিকূল যে কথাগুলো বলেছে যাওয়ার আগে, বাম রাজনীতির কঙ্কালসার চেহারাটা কি সামনে এলো বলে মনে করছেন? দেখো, বাম প্রথমত প্রতিকূলের শুধু নয়, এর আগে রেজ্জাক মোল্লা যে 20 বছর এমএলএ ছিল, 14 বছর মন্ত্রিসভা ছিল, সেও দল পরিবর্তন করে তৃণমূলের মন্ত্রিসভায় ঢুকে গেছিল। শওকত মোল্লা থেকে শুরু করে এরা সকলেই মানে বাম নেতা। তারপরে উদয়ন গুহ থেকে শুরু করে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, কার নাম বলবো, মানে বামেদের দিয়েই তৃণমূল চলছে। এইবার এটার পেছনে কিন্তু আমি বলবো যে কেন 15 বছর বিরোধী শিবিরে থাকার পরেও কেন সিপিএম থেকে এখনো তৃণমূলে যাচ্ছে বা বিজেপির থেকেও তৃণমূলে যাচ্ছে, তার কারণটা কিন্তু পরিষ্কার করে বুঝতে চাই। সিপিএম এর ক্ষেত্রে সমস্যা দুটো স্তরে, একটা দলীয় আমলাতন্ত্র, পার্টি ব্যুরোক্রেসি। পার্টি ব্যুরোক্রেসি হলো সিপিএম এর মৃত্যুর পেছনে প্রধান কারণ। পার্টি ব্যুরোক্রেসি কি, খুব সহজভাবে দর্শকদেরকে বলতে চাই যে লোকাল লেভেলের কমিটির অনুমতি ছাড়া আপনি কোনো কিছু করতে পারবেন। আবার লোকালকে উপর স্তরে আপনার জোনাল লেভেলে জানাতে হবে, জোনাল আবার জেলা স্তরে জানাতে হবে। ধরুন একটা হঠাৎ করে একজন কর্মী মারা গেল, মার্ডার হয়ে গেল, অথবা মনে করুন কিছুদিন আগে আপনারা জানেন আগুনে 27 জন ব্যক্তি মারা গেল। আমি ইমিডিয়েটলি সিপিএম এর কয়েকজনকে ফোন করলাম যে তোমরা প্রতিবাদ আন্দোলন করতে পারছো না কেন বা ইমিডিয়েট ছুটছো না কেন? ওরা বলছে আসলে জেলা কমিটির অনুমতি ছাড়া তো ওখানে মিটিং করতে পারবো না। ফলে এই যে জেলার অনুমতি, রাজ্যের অনুমতি, আমলাতন্ত্র, এই আমলাতন্ত্রই সিপিএম এর মৃত্যুর কারণ। পশ্চিমবাংলাতে এখনো সিপিএম এর সমর্থক নেই 5%, কিন্তু সিপিএম এর এখনো কর্মী যা আছে তা দিয়ে যে কোনো গণ আন্দোলন, মানে যেটাকে রিয়াকশনারি পলিটিক্স বলছি, আবারও আপনাদেরকে বলছি দর্শক বন্ধু, সিপিএম যেটা পালন করে সেটা হলো কর্মসূচি পালন করে। ধরুন আগের থেকে ঠিক করে দিল বাংলা বাঁচাও যাত্রা, অর্থাৎ একটা কর্মসূচি, এদিক দিয়ে হাঁটতে হবে, ওদিক দিয়ে হাঁটতে হবে। কিন্তু একটা ঘটনা ঘটে যাওয়ার পর কয়েক ঘন্টার মধ্যে পার্টিকে নামিয়ে দিয়ে প্রতিক্রিয়া জানানো, সেই রিয়াকশনারি পলিটিক্স মোহাম্মদ সেলিম করলেন না, বা তার আগে সূর্যকান্ত মিশ্র করলেন না। কেন করলেন না, কি কারণে করলেন না, তারাই বলতে পারবেন। কেউ কেউ বলেন যেটা মমতা বন্দ্যোপাধ্যায়, কেউ কেউ মানে মমতা বন্দ্যোপাধ্যায় প্রায়ই বলেন, আমার কাছে সুজন চক্রবর্তী সমেত
সব মানে মোহাম্মদ সেলিম সব সিপিএম নেতাদের ফাইল আছে, সেই ফাইলের ভয়ে করেন কিনা আমি বলতে পারবো না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে চিফ মিনিস্টার প্রায়ই কিন্তু এইটা জনসমক্ষে এনে বলেন যে আমার কাছে প্রচুর ফাইল আছে, ফলে আমাকে ঘাটিও না, আমি সব খুলে দিব। ফলে সেই খোলার ভয়ে কি তারা গণ আন্দোলন করেন না? এবং আবারও বলছি দর্শক বন্ধু, কর্মসূচি পালন করা আর ইমিডিয়েটলি কোনো ঘটনা হলে প্রতিক্রিয়ার ভিত্তিতে রাজনীতি করা, মাঠে ময়দানে রাস্তায় বন্ধ, সিপিএম ভুলে গেছে বন্ধ ডাকতে, সিপিএম ভুলে গেছে রাস্তা অবরোধ করতে, সিপিএম ভুলে গেছে মানুষকে সঙ্গে নিয়ে মিছিল করতে। ফলে যেটা ঘটছে সেটা হলো যে সিপিএম যারা করছেন কেবল লেভি দিচ্ছেন আর রুমে বসে মিটিং করছেন, চিন্তন বৈঠক করছেন। যদি আজকে গত 15 বছরে এই প্রতিকুল রহমানদেরকে প্রতি মুহূর্তে রাস্তায় রাখতেন, তাহলে প্রতিকুল রহমান আজকে তৃণমূলের কাছে গণশত্রু হয়ে উঠতো। আর সিপিএমও মানে তৃণমূলের যে কোনো কর্মী নেতাকে মনে করতো গণশত্রু হিসাবে। এই যে একে অপরকে গণশত্রু ভাবছে না, তার কারণ প্রতিক্রিয়ার রাজনীতি, বা আরো পরিষ্কার করলে তৃণমূলের অন্যায় অবিচারের তাৎক্ষণিক প্রতিক্রিয়া করে বন্ধ, গণ আন্দোলনের মধ্য দিয়ে মিটিং মিছিল করা, দিনের পর দিন মানে জেলে থাকা, এই রাজনীতি যেহেতু করতে পারলো না, সেই কারণেই সিপিএম এর নেতা যারা রয়েছেন তারা কিন্তু তৃণমূলের চোখে গণশত্রু হয়ে উঠলেন না। বরঞ্চ আমরা যারা বিশ্ববিদ্যালয়ে পড়াই, আমরা আমাদের বিশ্ববিদ্যালয় স্তরেই দেখি সিপিএম এর শিক্ষক সংগঠন থেকে শুরু করে শ্রমিক সংগঠন সবাই কিন্তু কম্প্রোমাইজ করে চলছেন, তারা শান্তি কিনছেন। তারা গণ আন্দোলনের পরিবর্তে মানে গণপ্রতিরোধ গড়ে তোলার পরিবর্তে তারা যেটা করছেন সেটা হলো শান্তি কিনে বউ বাচ্চা নিয়ে থাকছে, শান্তিতে বসবাস করছেন। তারা কিন্তু কলেজ বিশ্ববিদ্যালয় কল কারখানা মাঠে ময়দানে যে গণ আন্দোলন প্রতিক্রিয়ার আন্দোলনের মধ্য দিয়ে তৃণমূলের চোখে শত্রু হয়ে ওঠার সুযোগ ছিল, সেই শত্রু কিন্তু প্রতিকুল রহমানরা হন নাই। তারা কিন্তু বহু ক্ষেত্রেই দু চারটা ঘটনা নিশ্চয়ই আপনারা তুলে ধরতে পারেন, কিন্তু লাগাতার যে গণ আন্দোলন গড়ে তুলে যে গণশত্রুতে পরিণত হওয়া, সেটা তারা হননি। আর এই প্রতিক্রিয়ার রাজনীতি বা রাস্তার রাজনীতি কি কারণে সিপিএম থেকে হারিয়ে গেল, কেন সিপিএম এর নেতারা সেই গণ আন্দোলন গড়ে তুলতে পারলো না, কর্মসূচি ভিত্তিক কেবল চলছে, তা তারাই বলতে পারবেন। কিন্তু একজন রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসাবে আমি পরিষ্কার বুঝতে পারছি সময়ের দাবি অনুসারে সিপিএম এর গণতান্ত্রিক কেন্দ্রিকতার নীতিকে বাতিল করা উচিত, স্বতঃস্ফূর্ত গণ আন্দোলনের উৎসাহিত করা উচিত। মানে লোকাল কমিটি, জোনাল কমিটি বা লোকাল কমিটি, এখন জোনাল কমিটি নেই, এরিয়া কমিটি বা ডিস্ট্রিক্ট কমিটি, এই সমস্ত বেরিয়ার ভাঙা উচিত, বা পলিট ব্যুরো, সেন্ট্রাল কমিটি, এগুলো ভাঙা উচিত। ভেঙে পার্টি স্ট্রাকচারটাকে সিম্পল না করতে পারলে প্রতিক্রিয়ার রাজনীতি আপনারা করতে পারবেন না। অর্থাৎ কোনো ঘটনা ঘটলে মিনিটের মধ্যে সেটার প্রতিক্রিয়া জানিয়ে মিটিং মিছিল করে প্রতিবাদ আন্দোলন গড়ে তুলে মানুষের সাথে কানেক্টিভিটি গড়ে তুলতে পারবেন না। ওখানেই আপনাদের মৃত্যুবান আসলে লুকিয়ে আছে। ওটা যতক্ষণ ওই বান সরাতে না পারবেন, অর্থাৎ পার্টি ব্যুরোক্রেসি থেকে মুক্তি না হবে আপনাদের, ততদিন কিন্তু পার্টির নেতারা গণশত্রু হিসাবে প্রতিষ্ঠা পাবে না শাসকদের চোখে। ততদিন পর্যন্ত কিন্তু আপনার দল থেকে লোক যেতেই থাকবে, যেতেই থাকবে, যেতেই থাকবে। অমলকান্তি বোস বলছেন সহমত। পার্থসারথী দত্ত বলছেন গ্রেট দাদা, আই অ্যাকসেপ্ট ইউর সাজেশন। রতিভূষণ চন্দ্র বলছেন ঠিকই বলেছেন বিশ্বনাথ বাবু। ডক্টর দীপঙ্কর গুহ বলছেন একদম ঠিক। যাই হোক, সমালোচনা আত্মসমালোচনামূলক একটা জিনিস আমি বলতে চাই, প্রতিকূলের যাওয়ার পেছনে, ব্যক্তি প্রতিকূল এর যাওয়ার পেছনে কিন্তু সরাসরি কেরিয়ারের সম্পর্ক আছে। মনে রাখবে যে এই সময় আইডিওলজিটা ফিকে হয়ে গেছে, খুব অনেস্টলি স্পিকিং। ওই বামেরা যতই চিৎকার করুক না কেন, মোহাম্মদ সেলিম যতই চিৎকার করুক না কেন, বাম রাজনীতি, না রে ভাই, বাম রাজনীতি দক্ষিণপন্থী রাজনীতি ওইরকম নয়। সার্ভিস ডেলিভারির উপর ভিত্তি করে কিন্তু এখন রাজনীতি হচ্ছে। এবং লাল গাড়িতে চড়বো কি চড়বো না, আমার চারিপাশে পুলিশ থাকবে কি থাকবে না, এর উপর ভিত্তি করেই কিন্তু রাজনীতিতে লোক ঢুকছে। রাজনীতি ওভাবেই হচ্ছে। তুমি কালকে যদি তোমরা ক্ষমতায় আসো বামেরা, তোমরাও কিন্তু ওই কাজই করবে, অতীতেও তোমরা তাই করেছো। কিন্তু আমি তোমাকে বলতে চাই, প্রতিকূল এর কে শুধু দোষ দিয়ে লাভ নেই। ধরো আমাদের মতন অধ্যাপকরা, প্রতিষ্ঠিত অধ্যাপক,
ইউজিসি পে স্কেল পাই, মানে রাজ্য সরকার দেয় না সেটা আলাদা, কিন্তু অন্য রাজ্যে তো দেয়। ফলে আমরা গরিব নই, এবং শিক্ষা দীক্ষা সব দিক থেকে স্বাধীনতার জায়গা থেকে আমরা হাইয়েস্ট। আমাদের মতন লোক বাজারে বিক্রি হয়, ফলে আমাদের একটা পেশা থাকা সত্ত্বেও আমরা বাজারে বিক্রি হই। ধরো রাজ চক্রবর্তী প্রতিষ্ঠিত একজন ডাইরেক্টর, পশ্চিমবাংলার সবাই ওনাকে চেনেন, তারপরে উনি আরেকটা কেরিয়ার হিসেবে পলিটিক্সে ঢুকেছেন, এমএলএ হয়েছেন। ধরো বাবুল সুপ্রিয় সারা ভারতবর্ষের বিখ্যাত গায়ক, ওর মতন গায়ক ভাবা যায়? সেই বাবুল সুপ্রিয় রাজনীতিতে এসে আরেকটা কেরিয়ার করছেন, মানে কেরিয়ার নাম্বার 1 ছিল গায়কি, দ্বিতীয় কেরিয়ার হলো পলিটিক্স, এবং সেখানে তিনি এমএলএ এমপি হলেন, এখন মন্ত্রী। বিজনেসম্যান থেকে শুরু করে সাংবাদিক, কুণাল ঘোষ সাংবাদিক হিসেবেই পতিত যশা, তারপরে আবার মানে তৃণমূলের রাজনীতিতে যুক্ত হয়ে এমপি বা নেতা। একের পর এক সাংবাদিকের লাইন আমি বলে দিতে পারি যারা আগামী দিনে তৃণমূলের এমএলএ বা এমপি হবেন। ফলে ইতিমধ্যেই যারা একটা পেশাতে প্রতিষ্ঠিত, সে পলিটিক্সটাকে আরেকটা পেশা হিসেবে নিয়ে নিজেকে প্রতিষ্ঠা করতে চাইছে বা করে ফেলেছে। সেখানে মানে যার কথা বললাম, প্রতিকূলের কথা বলছি, প্রতিকূল তো 24 ঘন্টার রাজনীতিবিদ, তার তো দ্বিতীয় কোনো পেশা নেই। ফলে প্রতিকূলের মনের মধ্যে তো একটা ইচ্ছা থাকবে, ভাই আমি এমএলএ হব, আমি এমপি হব, আমি এই সিপিএম এর সাথে কেন থাকবো যার কোনো ভবিষ্যৎ নেই? আমি কেন সিপিএম এ থেকে মার খাবো? আমি কেন সিপিএম এ মানে থাকলে আমার কি ভবিষ্যৎ আছে? ফলে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে বা আইপ্যাকের অফিস থেকে যখন এই ধরনের অফার দিয়েছে, ও তখন ভবিষ্যৎ দেখেছে। এখন যেহেতু আমরা সমালোচনা করছি, তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় আপাতত ওকে কোনো পদ নাও দিতে পারে, কিছুদিন পদ না দিয়ে, এটা কৌশল, আবার বলছি প্রচন্ড সমালোচনা হয়েছে, ফলে আপাতত কৌশল হিসাবে কিছুদিন পদ নাও দিতে পারে, কিন্তু কয়েকদিন পরে তুমি দেখবে ঋতব্রতকে যেমন রাজ্যসভায় পাঠিয়েছে, আবার পাঠাচ্ছে। প্রতিকূল কেন তুমি মন্ত্রিসভায় দেখবে, অথবা মানে এমএলএ এমপি দেখবে, কয়েকদিনের মধ্যেই দেখবে। কিন্তু আমাদের চোখকে ধোলা দেওয়ার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় ইমিডিয়েটলি তাকে প্রার্থী নাও করতে পারে, এমএলএ নাও করতে পারে, এমপি ইমিডিয়েটলি নাও করতে পারে। কিন্তু প্রতিকূল যেহেতু 24 ঘন্টার রাজনীতিবিদ, তার মনের মধ্যেও স্বাদ আছে, তার মনের মধ্যে একটা অভিলাষ আছে যে আমিও এমএলএ হব, আমিও এমপি হব, আমার পেছনেও 10টা পুলিশ ঘুরবে, আমারও লালবাতি গাড়ি থাকবে, আমিও লোককে তুই তাকারি করব। ফলে এই জায়গা থেকে প্রতিকূল যদি মানে অন্য পেশায় প্রতিষ্ঠিত আমাদের মতন লোক বা অন্য ভিন্ন ভিন্ন পেশার লোকরা যদি গিয়ে রাজনীতিতে হামলে পড়তে পারে, তাহলে প্রতিকূল শাসক দলের থেকে একটা এমএলএ এমপি হবে, তার পলিটিক্যাল কেরিয়ার তৈরি করবে, তার জন্য দল পরিবর্তন করবে, এটা কি খুব বিরাট কিছু ব্যাপার? কিন্তু আমি তোমায় বলছি, দিনের শেষে দুটো প্রশ্ন প্রতিকূলের প্রতি আমার থাকবে। একটা প্রশ্ন হলো যে ভাই দেখো, আমাদের রাজ্যে যেই যায় লঙ্কায় সেই হয় রাবণ। আমাদের রাজ্যে উদয়ন গুহকে দিনের পর দিন আমার পাশে 2013 পঞ্চায়েত নির্বাচনের আগে পিছিয়ে বারবার দেখেছি এবিপি আনন্দ স্টুডিওতে বসে, তার বিরুদ্ধে মার্ডারের মামলা হয়ে গেল, লোকটা চিন্তিত হয়ে গেল, আমরা তার হয়ে গলা ফাটালাম, তারপর এবং তিনি ভিকটিম তখন তৃণমূলের দ্বারা, বাধ্য হয়ে মার্ডারের মামলা থেকে বাঁচার জন্য তিনি চলে গেলেন তৃণমূলে, গিয়ে তৃণমূল মানে বিরোধী দলকে পেটানো আর বিরোধী দলকে শূন্য করে দেওয়া অভিযোগ তার বিরুদ্ধে। একইভাবে মানুষ ভূঁইয়া, তাকেও মানে তাকেও দেখেছি যে তিনি ভিকটিম ছিলেন, আজকে তিনি শাসকের দাদাগিরির জায়গায়। আমি প্রতিকূলের কাছে জোরহাত করে অনুরোধ করব, ভাই তোমার দক্ষিণ 24 পরগনায় এমনিই মানুষের স্বাধীনতা নেই, অন্ততপক্ষে বিরোধী শিবির থেকে শাসক দলে তুমি এসেছো, একজন অধ্যাপক হিসাবে জোর হাতে অনুরোধ তোমার কাছে, যদি পায়ে পড়তে বলো পায়ে পড়বো। একটাই অনুরোধ, তুমি কিন্তু শওকত মোল্লা, কাইজার অথবা দক্ষিণ 24 পরগনার যে নেতারা চোখ রাঙিয়ে রাজনীতি করে, মারধর করে রাজনীতি করে, হিংসার রাজনীতি করে, বিরোধী শূন্য করে রাখে, অন্তত তোমার বিরুদ্ধে জানি এই অভিযোগটা না উঠে। এটাই আমার অধ্যাপক হিসাবে তোমার কাছে করজোরে, যদি চাও পায়ে হাত দিয়ে তোমাকে আমি অনুরোধ করতে চাই যে তুমি শাসক হয়ে রাবণের ভূমিকা নিও না, হিংসার ভূমিকা নিও না, রক্তের ভূমিকা নিও না।
তুমি দল পরিবর্তন করেছো, বেশ করেছো, কিন্তু দয়া করে তুমি কিন্তু ভক্ষক হয়েও না। মানে শাসক যখন ভক্ষক হয় বা শাসক যখন বিরোধী শূন্য রাজনীতির আনন্দে মেতে উঠে, সেটা যে কত ভয়ঙ্কর হয়, একজন অধ্যাপক হিসাবে কতটা আমাকে দংশায়, সেটা যদি তোমাকে বোঝাতে পারতাম। আশা করি বিরোধী শিবিরে থাকতে তুমি যে যন্ত্রণাটা অনুভব করেছো, শাসক শিবিরে গিয়ে বিরোধীদের জন্য সেই যন্ত্রণা তুমি দেবে না, এই প্রত্যাশা তোমার কাছে রাখছি। যাক, 1000 জনের উপরে লাইভ দেখছেন। পামেলা ব্যাগ স্যার আমার প্রণাম নেবেন। আমি রবীন্দ্র ভারতীতে আপনার ক্লাস করেছি, পলিটিক্যাল সায়েন্সে আপনার ছাত্রী। অসংখ্য কমেন্ট, আমি আর পড়ছি না, লাইভ শেষ করার পালা, সময় অল্প। সোনা মজুমদার 100% বাস্তবতা লিখেছেন। জগদীশ বর্মন, আমি খুশি বিশ্বনাথার কথা শুনে, তবে এটাও সত্যি প্রতিকূল যেটা করেছে সেটা ওর স্বার্থের জন্য, আমি আশা করিনি। সত্যি সাধারণ মানুষ রাজনৈতিক এই পালা বদলে বা এই দল বদলে রীতিমতো বিস্মিত, কারণ প্রতিকূল রহমানের যে ইমেজ তা বর্তমান পরিস্থিতির সঙ্গে সমান্তরাল সরলরেখা যায় না। আর যখন যায় না তখন সাধারণ মানুষও কিন্তু প্রশ্ন করে, চমকে যায়। আর এই চমকটাকেই বিশ্লেষণ করলেন বিশ্বনাথ চক্রবর্তী। কিভাবে দেখছেন আপনারা পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। অসংখ্য ধন্যবাদ স্যার, ধন্যবাদ আপনাদেরও।